আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমন। লাইসেন্স বাতিলের পর এবার ৮ দিন হাসপাতালে পুলিশ মোতায়েন। সকল নিয়োগ পদোন্নতিতে মেধা যোগ্যতাই প্রধান মাপকাঠি হবে অর্থমন্ত্রী। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১,৫৯৩ কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা আমার ফাঁসির দাবি তুলছেন, সাবেক উপদেষ্টা মাহফুজ। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হবে আগামী ৭ বছরে। জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০,০০০ টাকা ভাতার প্রস্তাব। করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, রিটার্ন দেওয়া যাবে সারা বছর। কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেপ্তার। দোকানপাট ও বিপণী বিতান খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত। দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরেই হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। এর আগে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর। আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে এই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হবে না এ মর্মে একটি শোকজ নোটিশ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ বদলি পদোন্নতিতে মেধা, দক্ষতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী একথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২,২৯১ কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় ১,৫৯৩ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে সংশোধিত বাজেট ছিল ৪০,৫০২ কোটি টাকা। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮,৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১,৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১,৯১৫ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৪ কোটি টাকা। নিরাপত্তা খাতের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ). এ নিয়ে ঢাকায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার অফিস কক্ষে ইইউর আন্তর্জাতিক বিষয়ক রিটার্ন ও ভিসা সংক্রান্ত পরিচালক এবং ইউরোপীয় কমিশনের অভিবাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মহাপরিচালক হেনরিক নিলসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অভিবাসন প্রতিরোধ, নিরাপত্তা খাতে সংস্কার, জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ এবং স্বরাষ্ট্র বিষয়ক
ইউরোপীয় কমিশনের আসন্ন বাংলাদেশ সফর সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন, মৃত্যু কামনা করছেন, একবার প্রতীকী জবাইও করেছেন। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সব দোষ মাহফুজ আলমের ইতিবৃত্ত শিরোনামে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে মাহফুজ আলম লিখেন, আমি আজ পর্যন্ত জুলাইয়ের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি না, কিন্তু ব্যক্তি মাহফুজের বিরুদ্ধে হওয়া বিষাদগারের 80 থেকে 90 ভাগই জুলাইয়ের কথিত পক্ষের লোকদের, বিশেষ করে জাসি এনসিপি উগ্র ডানদের করা। লীগ আক্রমণের টাইম আর স্পেসেই খুঁজে পাচ্ছে না। আর তথ্য মন্ত্রণালয় 9 মাসের জন্য আমি দোষী হলে আগে পরের 9 মাসের উপদেষ্টারা কেন দায়মুক্ত? তারা যদি সদিচ্ছাবান হন তাইলে মাহফুজ আলম গাদ্দার কেন? আদর্শিক জায়গা থেকে জাসি উগ্র ডানের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, হ্যাঁ, কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি কি শুধুই জামাত? 71কে অস্বীকারের, অবনমনের জাসি রাজনীতি নিয়ে যদি জামাতকে প্রশ্ন করা অপরাধ হয়, সে অপরাধে জুলাইয়ের কথিত পক্ষের লিবারেল বাম সেকুলারদের বিরুদ্ধে প্রশ্ন তোলা ব্যক্তি ও প্রতিষ্ঠানও দায়ী হতে বাধ্য। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব রাখেন। নতুন অর্থ বছরের জন্য তিনি 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। আর এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগে 19টি জেলার 120টি উপজেলা সুবিধা ভোগ করবে। এছাড়া আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। বৃহস্পতিবার 11 জুন বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঐতিহাসিক প্রস্তাবনা পেশ করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। এ বাজেটে জুলাই আন্দোলনে শহীদদের প্রতিটি পরিবার এবং আহতদের জখমের তীব্রতা অনুযায়ী 3টি ক্যাটাগরিতে ভাগ করে এই ভাতার ব্যবস্থা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা হারে সম্মানী ভাতা প্রদান করা হবে। একই সাথে সবচেয়ে গুরুতর আহত এ ক্যাটাগরির মাসিক 20,000 টাকা, মাঝারি ধরনের গুরুতর আহত বি ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক 15,000 টাকা এবং সাধারণ বা তুলনামূলক কম গুরুতর আহত সি ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক 10,000 টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা বাড়িয়ে 4.5 লাখ টাকা করা হয়েছে। বর্তমানে এই সীমা 3.5 লাখ টাকা পর্যন্ত। এই সীমা আগামী 2027-28 অর্থ বছর পর্যন্ত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী করমুক্ত আয় সীমা বাড়ানোর ঘোষণা দেন। সাধারণ করদাতাদের পাশাপাশি নারী করদাতা এবং 65 বছরের বেশি বয়সী করদাতার জন্য 4.25 লাখ টাকা, তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য 5 লাখ টাকা, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতা ও গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান 2024-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য 5.25 লাখ টাকা করমুক্ত আয় সীমাও বাড়বে। এদিকে আগামী অর্থবছর থেকে বছর জুড়ে রিটার্ন দেওয়া যাবে। আগে দিলে বেশি কর ছাড় পাবেন করদাতারা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের উপর বর্বরচিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ রাসেল উপজেলার
পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার ভিটা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সিমলা বাজার ও বাস স্টেশন এলাকায় প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ওই হামলায় নেতৃত্ব দানকারীদের মধ্যে যুবলীগ নেতা শেখ রাসেল অন্যতম ছিলেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সরিষাবাড়ী থানা ওসি ইকবাল হোসেন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অভিযোগে যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখার সময় বাড়ালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী আজ থেকে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখার বিষয়টি জানিয়েছেন। ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের 3টি হামলার পর ভারতের পক্ষ থেকে ওয়াশিংটনকে জাহাজে এই হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ওমান উপসাগরে মার্কিন হামলায় ভারতীয় 3 নাবিকের প্রাণহানির ঘটনার পর ওই আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। গত 13 এপ্রিল ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচলের উপর মার্কিন অবরোধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে 8টি জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। একই সময়ে আরো শতাধিক জাহাজকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অবশ্যই এসব হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, আমরা সংলাপ ও কূটনীতির আহ্বান জানাচ্ছি যাতে দ্রুত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়। জয়সওয়াল বলেন, ওমান উপকূলে সেত্তেবেলো ট্যাংকারে হামলায় 3 ভারতীয় নাবিক নিহতের ঘটনায় বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে চলমান এই হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।